বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে সম্ভবত গত কয়েক বছরে সবচেয়ে বেশি দাবি দেওয়া যে বিষয়গুলো নিয়ে ছিল তার ভিতরে একটা ছিল যে একটা ঘরোয়া টি-20 টুর্নামেন্ট। অ্যাট লাস্ট সেই ঘরোয়া টি-20 টুর্নামেন্টটা শুরু হলো গতকালকে এবং প্রথম দিনেই কার্যত বোঝা গেল, আমাদের ক্রিকেটাররা বুঝাই দিল যে কেন এটা দরকার ছিল। মানে আমরা এতদিন মুখে অনেক কথা বলছি, কাগজে লিখছি, অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি যে এই টুর্নামেন্টটা কেন দরকার। আর কালকে অ্যাকচুয়ালি আমাদের তরুণ ক্রিকেটাররা প্রথম দিনে ব্যাটে বলে যে যেভাবে সম্ভব বুঝাই দিছে যে কেন এটা দরকার। আর কোনো থিওরির দরকার নেই, একদম প্র্যাকটিক্যালি চোখে আঙুল দিয়ে দেখায় দিছে। এটার সবচেয়ে বড় দৃষ্টান্ত হবে সম্ভবত আমাদের জাতীয় ভাতিজা জিসান। জিসান কালকে প্রথম দিনে নেমেই তাণ্ডব চালায় দিছে, একেবারে যারে বলে আক্ষরিক অর্থে তাণ্ডব চালায় একটা সেঞ্চুরি তুলে নিচ্ছে। এবং সে ওই যে বললাম যে ফার্স্ট দিনে কিছু প্রুভ করে ফেলছে। এখন কথা হচ্ছে যে আসলে গতকালকে প্রথম দিনটা কেমন গেল সেইটা একটু ছোট্ট করে আলোচনা করে। এটা আলোচনা করা জরুরি কেন সেটা আলোচনা শুরু হলে বুঝবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে এইটার ভেতর দিয়ে আপনারা ধরে ফেলতে পারবেন যে কেন এই টুর্নামেন্টের কথা আমরা বারবার বলতেছিলাম। দেখেন কালকে 4টা ম্যাচ হয়েছে সিলেটে, দুইটা স্টেডিয়ামে। দুইটা স্টেডিয়ামে মানে দুইটা ফিল্ডে, একই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, আউটার স্টেডিয়াম আর ইনার স্টেডিয়াম, দুই পাশে দুইটা করে ম্যাচ, মোট 4টা ম্যাচ হয়েছে। এবং 4টা ম্যাচ মানে 8টা ইনিংস। ইন্টারেস্টিংলি এই 8টা ইনিংসের মধ্যে 6টাই 150 পার করছে, তার মধ্যে দুইটা 200 পার করছে। তার মধ্যে আরও ইন্টারেস্টিং হচ্ছে জিসানের দল তার সেঞ্চুরির ওপর ভর করে যে 200+ ইনিংস করছিল সেইটারে চেস ডাউন করে জিতে গেছে ঢাকা। মানে বুঝতে পারতেছেন যে মোটামুটি ব্যাট বলে চূড়ান্ত লড়াই হচ্ছে এবং যথারীতি সারা পৃথিবীর টি-20তে যেটা হয় ব্যাটসম্যানরা ডমিনেট করছে। প্রতিদিন তো আমার পক্ষে এই এনসিএল এর রিভিউ করা সম্ভব হবে না, আর অ্যাজ আমি ওখানে গিয়ে খেলা দেখতেছি না, ফলে আমি রিভিউ করার মোটেও উপযুক্ত লোক না। হয়তো মাঝে মাঝে ভালো পারফরমেন্স থাকলে তাকে নিয়ে গল্পগুজব করব, কিন্তু আজকে আসলে একটু ম্যাচগুলো, সবগুলো ম্যাচ একটু এক লাইন করে ফিরে দেখতে চাই। কারণ বললাম যে ওই যে প্রুফ করাটা, যে প্রথম দিনেই এরা প্রুফ করে ফেলছে এই টুর্নামেন্টটা দরকার ছিল এবং এই টুর্নামেন্টের জন্য আমরা কেন হইচই করছি। সেটা হচ্ছে যে দেখেন, আমরা যদি প্রথমে দেখি সিলেট এবং ঢাকার ম্যাচটা। সিলেটের ম্যাচটায় জিসান কি করছে অলরেডি আপনারা জানে ফেলছেন। সে 53 বলে একটা সেঞ্চুরি করছে, ঠিক 100 রানের ইনিংস, 4টা মাত্র 4 মারছে আর 10টা গুনে গুনে ছক্কা মারছে। বাংলাদেশের মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসাবে কোনো এক ইনিংসে ডাবল ফিগারে গেছে, ছক্কার ডাবল ফিগারে গেছে। যদিও সর্বোচ্চটা রেকর্ড ছুঁতে পারে না, ওটা তামিম ইকবালের আছে 11, কিন্তু ওই 11 ছক্কা মারতে তামিম ইকবাল 154 বা এরকম 150+ ইনিংস খেলছিলেন। আর সেখানে জিসান 100 রানের মধ্যেই 10টা ছক্কা মেরে দিচ্ছে, তার মানে 60 রানই আইছে তার শুধু ছক্কা দিয়ে। বুঝতেছেন কিরকম তাণ্ডব চালাইছে। সবচেয়ে ভালো বুঝছে আমাদের আরাফাত সানি, ওই যে ন্যাশনাল টিমের সাবেক বাহাতি স্পিনার। আরাফাত সানির পরপর 5 বলে 5 ছক্কা মেরে দিছে। তার প্রথম বলটা ডট ছিল, তারপরে পরপর 3 ছক্কা মারার পরে 3টা মোটামুটি কোয়ালিটি ছক্কাই ছিল। 3 ছক্কা মারার পরে চতুর্থ আর পঞ্চম বল আরাফাত সানির মতো সিনিয়র বোলার ভুলে গেছে কি করবে, সে ডাইরেক্ট দুইটা ফিল্ড ফুল টস করে দিছে, জিসান ওই দুইটারেও বাইরে পাঠিয়ে দিছে। মানে জিসানের এই তাণ্ডবটা অনেক কিছু প্রুভ করে। জিসানের সঙ্গে মাহফুজ রাব্বি, আমাদের আন্ডার-19-এর সাবেক ক্যাপ্টেন, ও ছোট্ট একটা ক্যামিও খেলছে এবং ওরা বেশ বড় একটা স্কোর করছে, 205 রান করছে 4 উইকেটে। এইটা তো বাংলাদেশের পার্সপেক্টিভে উইনিং স্কোর। কারণ বাংলাদেশে এই যে আইপিএল হয় দেখেন 120-25 এই হচ্ছে আমাদের পার স্কোর। সেইখানে এবার সব মানে 4টা ম্যাচের 3টার সবগুলো ইনিংসে 150+ হয়েছে। এটা তো দেখার মতো ব্যাপার। তো সেখানে 205 করছে, এটা তো উইনিং স্কোর। এইটারে আবার ঢাকা টপকায় গেছে এবং ঢাকা টপকায় গেছে এটার পথে আরিফুল, আমাদের আন্ডার-19-এর সাবেক ব্যাটসম্যান, একটু সিনিয়র হয়েছে কিন্তু এখনও অত বেশি লাইমলাইটে আসে নাই। আরিফুল একটা 98 রানের ইনিংস খেলছে, সেম রান করে দিচ্ছে আবার জিসানকে। তার ওই ব্যাটিংয়ের উপরে ভর করে ঢাকা সিলেটের এই বিশাল স্কোর টপকায় গেছে। এবং আরিফুলের এই 200+ স্ট্রাইক রেটের এই যে ইনিংস, মাত্র 46 বলে সে 98 রান করছে। এই ইনিংস আপনি যদি পার্সপেক্টিভ থেকে দেখেন, স্ট্যাটিস্টিক্যালি দেখেন এবং পিটানোর ভঙ্গিও দেখেন, তাহলে আপনার মনে হবে যে আরিফুল বেটার দ্যান জিসান। কারণ জিসানের চেয়ে তার স্ট্রাইক রেট বেশি ছিল, জিসানের চেয়ে মাঠের চারপাশে শট অনেক বেশি ছিল, সবচেয়ে বড় কথা সে দলের জয় নিশ্চিত।
কম রানের ম্যাচ হচ্ছে রংপুরেরটা, ওইখানে তাও একটা ভালো খবর হচ্ছে আমাদের মুগ্ধ যে আছে বোলার জুনিয়র, ও 17 রানে 3 উইকেট তুলে নিয়েছে, ওইটা নিশ্চয়ই আমাদের জন্য একটা সুখবর। খুলনা করছিল 7 উইকেটে 172 রান, ওইখানে আবার আমাদের দুজন প্রমিজিং তারকা ছিল, তার মধ্যে অলরেডি অনেক কথা হচ্ছে যাকে নিয়ে, সে আজিজুল হক তামিম। সে 30 অড বলে একটা 50+ ইনিংস খেলছে, যথারীতি নিজের ওই লেগ সাইডে ফ্লিক, তারপরে ডাউন দ্য উইকেটে সে ছক্কা মারা। এই জিনিসটা কিন্তু আন্ডার 19 এশিয়া কাপে আমি ওর দেখি নাই, যেটা দেখলাম। আমার এতগুলো ম্যাচ তো সম্পূর্ণ দেখা সম্ভব না রে ভাই, ওই টুকটা ক্লিপ করে করে যেটুকু একটু দেখছি, তো তার মধ্যে পেয়ে গেলাম হচ্ছে আজিজুল হক তামিমের একটা শট, সে ডাউন দ্য উইকেটে এসে পেস বোলারকে ছক্কা মারতেছে। তো এটা দেখে অনেকে তামিমের কথা বলছে, তামিমও আজকে যে 13 রানের ইনিংস খেলছেন তামিম ইকবাল, তার মধ্যে একটা ডাউন দ্য উইকেট ছক্কা ছিল, ফলে অনেকে মেলানোর চেষ্টা করতেছে। বাট আমি মানে আপনারা মাইন্ড না করলে বলি, আজিজুল হক তামিমের ডাউন দ্য উইকেট ছক্কাটা বেটার ছিল। তো তামিম রান পাইছে, সেটা একটা ভালো খবর। এই একই ম্যাচে আমাদের সোহান, এই যে কদিন আগে ইয়ের হয়ে রংপুরের হয়ে গ্লোবাল T20 জিতে আসলো, সোহান 26 বলে 37 রানের ইনিংস খেলছে। এটা জবাব দিতে গিয়ে রাজশাহী মাত্র 153 করে আটকে গেছে, ম্যাচ জিততে পারে নাই। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে এই ম্যাচেও আমাদের একটা প্রাপ্তি আছে। আপনারা গত কয়েক বছর ধরে শুনতেছেন আমাদের ডোমেস্টিক সার্কিটে খুব পাওয়ারফুল একটা ছেলে আছে, কোনো পাচ্ছে না, প্ল্যাটফর্ম পাচ্ছে না নিজেকে প্রুভ করার। এখানে প্রথম ম্যাচটা পেয়ে একটা ভালো ইনিংস খেলে দিচ্ছে, 38 বলে 66 রানের একটা ইনিংস খেলে। লাস্ট আরেকটা ম্যাচের কথা বলি, ঢাকা মেট্রো ভার্সেস বরিশাল। ঢাকা মেট্রো 1 উইকেটে 192 রান করছিল, সেখানে ইমরান 33 বলে 53 করছেন। আমাদের নাইম শেখ, যে অনেকে মনে করতেছি আমরা যে জাতীয় দলে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, সেও 65 রানের একটা ইনিংস খেলছে এবং সেও বেশ কম বলে খেলে। বরিশাল দলটাকে আমার দেখে মনে হলো যে বরিশাল বোধহয় অরিজিনালি বরিশাল্লাদের নিয়ে টিম করছে, কারণ ফজলে রাব্বিরে দেখলাম, সোহাগরে দেখলাম, মজিদরে দেখলাম, ওদের তো অলমোস্ট প্রায় যে কজন দেখলাম প্রায় সবারই বাড়ি বরিশাল। তো আমি বুঝতে পারতেছিলাম না, কদিন আগে গ্লোবাল T20 খেলতে গেল কামরুল ইসলাম রাব্বি, আমার খুব পছন্দের ছেলে, কামরুল ইসলাম রাব্বি কেন এই দলে নাই। তো যাই হোক, বরিশাল ম্যাচ জিততে পারে না, কিন্তু বরিশালের ওইখানে তার মধ্যেও একটু প্রডিউস আছে। ফজলে রাব্বি 77 রানের একটা ইনিংস খেলছে 52 বলে, সোহাগ 40 রানের একটা ইনিংস খেলছে 32 বলে। তো এটা যেটা হয় যে ফজলে রাব্বি, সোহাগ, ওরা হয়তো ওদের সেরা সময়টা মানে যৌবনটা পার হয়ে আসছে, তারপরে ওরা যখন এরকম করে মজা লাগে। কিন্তু আসলে যে জন্য এতগুলো স্কোরের কথা বললাম, যে শুরুতেই বললাম, আমার কাছ তো রিভিউ করার না, আমার কাছ থেকে আপনারা নিশ্চয়ই এগুলো শুনতে বসেন না। এর জন্য যথেষ্ট ভালো ভালো এক্সপার্ট বাংলাদেশে আছে, তরুণরা আছে, সিনিয়ররা আছে, যারা এগুলো রিভিউ করবে, সুন্দর করে স্কোর বলবে। আমি তো স্টার্টসে ভুলভালও করি, বেশিরভাগ সময় ভুলভাল তথ্যও দেই। আমি মূলত একটু মোটা দাগে গ্রসলি ব্যাপারটা বলতে চাই, যে আমরা কি চাই, কোন দিকে আগাইতে চাই। তো সেই কারণে আজকে আমি একেবারে আমার স্বভাব বিরুদ্ধভাবে এই পুরো ম্যাচগুলো নিয়ে কথা বললাম। এখন এটাতে আপনারা অলরেডি বুঝে ফেলছেন যে আমি কি বলতে চাই। সেটা হচ্ছে যে রান বন্যা হয়তো আগামীকালকে এটা নাও হতে পারে, মানে আজকে এটা নাও হতে পারে, যে এত রান নাও হতে পারে। কিন্তু প্রথম দিন দুই পাশের উইকেট যেরকম হয়েছে, 2-4টা উইকেট যেরকম হয়েছে, যারা সিলেটে ম্যাচ কাভার করতে গেছেন তাদের কাছে শুনলাম যে উইকেটে কোনো ডেমন নাই। এমন না যে উইকেট একদম ওই হাইওয়ের মতো হয়েছে, তা না, কিন্তু উইকেট খুব সুন্দর, মানে সুন্দর বল ব্যাটে আসতেছে, বাউন্স খুব ইভেন বাউন্স, ফলে ব্যাটসম্যানরা খুব মজা পাইছে। এবং জিসানের কথা সবাই বলল যে জিসান যেভাবে ব্যাট করছে, জিসানের দেখেন একটা মৌলিক সমস্যা এখনও আছে, এটা কিন্তু জিসানের ব্যাটিং, জিসানরে আচ্ছা, জিসানরে কেন জাতীয় ভাতিজা বললাম, এটা তো আপনারা নোট করছেন কিনা ব্যাপারটা। জিসান আমাদের সাংবাদিক কুল, দর্শক কুল, ক্রিকেটার কুল সবার সম্পর্কে বাতিজা, কারণ আমাদের খুব প্রিয় ক্রিকেটার জাহাঙ্গীর ভাইয়ের ছেলে। জাহাঙ্গীর ভাই তার সময় তারকা ছিল, জিসান এই সময়ের তারকা হইলেও হইতে পারে, এরকম একটা অবস্থা। তো জিসানের ক্রিকেট আমরা যতদূর ফলো করছি, জিসানের একটা বড় দুর্বলতা হচ্ছে হাঁটুর নিচে বল আসলে ওর ব্যাট প্যাডের মাঝখানে ব্যাটটা এমনভাবে প্লেস করে, ওর স্টান্সে এটা কি প্রবলেম কিনা, নাকি ইউনিক স্টান্স। আজকাল তো স্টান্স নিয়ে সমালোচনা করা খুব কঠিন, কারণ এক একজন এক একভাবে স্টান্স নেয়। কিন্তু যে কারণেই হোক, স্টান্সটা এমন যে ও হাঁটুর নিচে বল খেলতে পারে না, এই একটু নিচু হলেই বল ওর খেলতে খুব মুশকিল হয়ে যায়। এখন এইটা তো বাংলাদেশে স্ট্রোক মেকারদের প্রায় সবার সমস্যা, যে বা পৃথিবীব্যাপী স্ট্রোক মেকাররা এত নিচুর বল খেলে না, কারণ এত নিচুতে বল তো যাওয়ার কথা না। তো এরা তো নর্মালি ভালো বাউন্স চায়, এই ইভেন বাউন্স চায়,
সেটা পাইলে কি করতে পারে আজকে জিসান দেখায় দিছে, বা এই যে বাকি যারা তরুণ যতজন আছে, আজিজুল হাকিম তামিম, তারপর হাবিবুর রহমান সোহান, প্রত্যেকে দেখায় দিছে যে তারা এই ইভেন বাউন্স এবং সুন্দর বল ব্যাটে আসা, মানে সুন্দর পেস, এই জিনিসটা পাইলে কি করতে পারে। তো আমরা বহুকাল ধরে বলতেছি যে আমাদের টি-20 যে উইকেটে খেলা হয়, মিরপুর, চিটাং, ইভেন অন্যান্য বছর সিলেটেও, এটা কোনোভাবেই টি-20 উইকেট না, কোনোভাবেই না। টি-20 সারা পৃথিবী, এই যে দেখেন আজকে 205 করে একটা দল হেরে গেল, জিসানদের দলটা। টি-20 চিত্র এখন সারা পৃথিবীতে এরকম যে আপনি 205 কেন, 220-25 করেও সিকিউরড না, ওটাও হেরে যাবেন। এখন সেই প্র্যাকটিসটা যদি আপনার ঘরোয়া ক্রিকেটে না হয়, আপনার নিজেদের একটা টি-20 টুর্নামেন্টে না হয়, আপনি ইন্টারন্যাশনালে কীভাবে আশা করেন? বরং এখানে 220 করলেই ইন্টারন্যাশনালে 180 করতে পারবেন। ফলে আপনার এখানে 280 করার প্রস্তুতি রাখতে হবে, তাহলেই ইন্টারন্যাশনালে গিয়ে আপনি 230-40 করতে পারবেন। তো সেই জিনিসটা অ্যাট লাস্ট শুরু হলো যে আমরা ওদের একটা ওয়েল মেড উইকেট দিছি, যেখানে তোমরা তোমাদের শক্তিটা দেখাইতে পারবা। এই শক্তিটা সিনিয়ররা দেখাইছে, নাইম শেখের মতো সিনিয়ররা দেখাইছে, সোহাগ দেখাইছে, আর সবচেয়ে ভালো দেখাইছে আমাদের তরুণরা। একেবারে বাচ্চা বাচ্চা ছেলে পেলে মাত্র আন্ডার-19 খেলতেছে, বা 1 বছর আগে আন্ডার-19 থেকে বেরোচ্ছে, 2 বছর আগে আন্ডার-19 থেকে বেরোচ্ছে, এরা উৎসবের মতো করে রান করছে। এই জিনিসটা আমাদের জাতীয় ক্রিকেটের জন্য খুব জরুরি। কারণ এই ছেলেপেলেদের খেলার প্ল্যাটফর্ম দেওয়া, এই ছেলেপেলেদের কনফিডেন্স দেওয়া, সবচেয়ে বড় কথা এই ছেলেপেলেদের নিজেদের চেনানোর একটা সুযোগ দেওয়া। আমরা ঘরোয়া ক্রিকেটের কথা, ঘরোয়া টি-20-র কথা এই কারণে বলতেছিলাম না যে শুধু রান উৎসব হবে। ঘরোয়া টি-20-র কথা বলতেছিলাম যে আমরা এই বাচ্চাদের নিজেদের চেনানোর সুযোগ দেওয়া। আমি এ নিয়ে কিছুদিন আগেও একটা পর্ব করছি যে ওই আইপিএলের দলগুলো কিভাবে খেলোয়াড় বাছাই করে, বিগ ব্যাশের দলগুলো কিভাবে খেলোয়াড় বাছাই করে। কিন্তু আমাদের দলগুলোর কিন্তু খেলোয়াড় বাছাই করার কোনো সুযোগই নেই, কোনো সুযোগ নেই। তাদের সামনে দুটো উপায় আছে, ইন্টারন্যাশনালের পারফরমেন্স দেখা, নতুবা ওয়ানডে দেখে টি-20-র জন্য নেওয়া। দুটাই তো ফাজলামো। অথবা 1 বছর আগে হয়ে যাওয়া বিপিএলের রেকর্ড ঘোটা। এর কোনোটাই তো সায়েন্টিফিক না। এভাবে কেন খেলোয়াড় যাচাই হবে? ধরেন এই জিসানরে নিয়েই বলি, যেহেতু জিসানরে নিয়েই অনেক কথা হচ্ছে। জিসান জিসান এইচপির হয়ে, আন্ডার-19 হয়ে বা এমার্জিং দলের হয়ে যতগুলো ম্যাচ খেলছে সবগুলো মোটামুটি রান করছে। অস্ট্রেলিয়ায় গিয়েও সে 2টা দানবীয় ইনিংস খেলছে। তারপরও আমি আপনার দলিলে লিখে দিতে পারি যে জিসান এবার টানা খেলার সুযোগ পাইতো না বিপিএলে সবগুলো ম্যাচ সে পাইতো না। কারণ কি? কারণ হচ্ছে এরকম তরুণদের উপরে বাজি রাখতে ভয় পায় আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো। এটা ফ্র্যাঞ্চাইজির দোষ না। ওই যে বলছি যে ফ্র্যাঞ্চাইজিগুলো জিততে আসে, বিজনেস করতে আসে, তারা ক্রিকেটের উন্নয়ন করতে আসে না। ওই দায়িত্ব তাদের না। ফলে জিসানকে সব ম্যাচ খেলাইতে হবে, এই মানসিকতা নিয়ে কোনো কোচ মাঠে নামে না। এই সালাউদ্দিন ভাইও রিশাদরে ম্যাচ দিতে পারতো না, কারণ সালাউদ্দিন ভাইয়ের চ্যালেঞ্জ ছিল কুমিল্লারে জিতায় দেওয়া। ফলে সে নিশ্চিত না হয় কেমনে খেলোয়াড়কে ম্যাচ দেবে, সেই নিশ্চিত হওয়ার কাজটা কোথায় হবে? এইচপির ওই খেলায় বা অস্ট্রেলিয়ায় কী করছে ওইটা দিয়ে হয় না। হচ্ছে ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্স কি। আজকে দেখেন গতকালকে জিসান যে সেঞ্চুরিটা করলো, এরপরে জিসানকে আগামী বিপিএলে কোনো ম্যাচে ড্রপ করা খুব কঠিন হবে। যদি জিসান এই বাকি টুর্নামেন্ট জুড়ে আর একটাও বড় ইনিংস না খেলে, কয়েকটা ক্যামিও খেলে, তাতেই জিসানের প্রিমিয়ার লিগে মানে বিপিএলে সব ম্যাচ পাওয়া এক রকমের কনফার্ম হয়ে গেল। শুধু জিসান কেন, হাবিবুর রহমান সোহান, তারপরে আমাদের আকবরও একটা 30 রানের ইনিংস খেলছে। আকবরের কথা কিন্তু আমি বলতে ভুল করি না। হাবিবুর রহমান সোহান, আরিফুল, এরা সবাই কিন্তু টিম পাবে তো বটেই, টিম তো এমনিই পেতো, এরা যেহেতু আলোচনায় আছে। তার চেয়ে বড় কথা আজিজুল হাকিম 50 পাইছে প্রথম দিনে, সেও বিপিএলে দেখবেন ম্যাচ পাবে, বেশ ম্যাচ পাবে। এবং নেক্সট ডেগুলোতে যদি এনসিএল টি-20-তে আরও 2-4টা ভালো ইনিংস খেলে, কে বলতে পারে বিপিএলে হয়তো সব ম্যাচ পেয়ে গেল, মানে সব ম্যাচে হয়তো সেই 11-এ থাকলো। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, এবং এই জন্যই আমরা গত কয়েক বছর ধরে চিৎকার করে যাচ্ছি। এটা আমি একা করছি তা না, আমাদের আবিদ হোসেন সামি বলে, শুভ্রদার মতো সিনিয়র মানুষ বলে, সিনিয়র জুনিয়র আমরা সবাই বলি যে ভাই আমাদের টি-20 শিখতে হলে ওইটা ফ্রাঞ্চাইজি লিগ, ওইটার জায়গা না। পৃথিবীর কোনো দল ফ্রাঞ্চাইজি লিগ থেকে টি-20-র উন্নতি করে না। অনেকে কথায় কথায় বলে অমুক আইপিএলের আবিষ্কার, তমুক বিপিএলের আবিষ্কার, মানে কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা। কোনো ক্রিকেটার আইপিএলে নিজেরা আবিষ্কার করে? এই যে বৈভব, সে ছেলেও তো এবার আইপিএল খেলতে যাবে কয় কোটি টাকা নিয়ে, তার আগেই ওর জাত চিনায় ফেলছে। আইপিএল থেকে কোনো ক্রিকেটার তৈরি হয় নাকি? ও আগে কোথাও না কোথাও খেলে, ওই খেলার প্ল্যাটফর্মটা ওকে ইন্ডিয়া দেয়।
ওই বিগ ব্যাশের আগে ডিস্ট্রিক্ট লেভেলেও খেলে, ওই প্রাদেশিক টি-20তেও খেলে আসে, ওইখানে সে নিজেকে প্রুভ করে। বিগ ব্যাশ, আইপিএল, বিপিএল কাউকে আবিষ্কার করতে পারে না, এবং তাদের কাজও এটা না, ফ্রাঞ্চাইজি ক্রিকেটের কাজও এটা না। এই কাজটা হচ্ছে বিসিবির, এই কাজটা হচ্ছে ঘরোয়া ক্রিকেটের, যেটা গতকালকে শুরু হলো। এটা আমাদের ক্রিকেটের জন্য খুব শুভ একটা কাজ হলো। এখন প্রার্থনা করি যে বিসিবির হয়তো ফরমেশনে 1 বছর পরে বদল আসবে বা আসবে না, 5 বছর পরে বদল আসবে, যাই হয়ে যাক না কেন আগামীতে বিসিবি হয়তো উইকেট টুইকেট নিয়ে আরও মাথা ঘামাবে, ফার্স্ট ক্লাস, সবচেয়ে জরুরি যেটা ফার্স্ট ক্লাস ক্রিকেটের কাঠামো নিয়ে কাজ করা, সেগুলোও করবে। তবে কোনোভাবেই যেন এই এনসিএল টি-20টা বন্ধ না হয়, বিশেষত বিপিএলের আগেই এই টুর্নামেন্টটা হতে হবে, এবং এই টুর্নামেন্টটা যদি নিয়মিত হয় আমরা টি-20তে উন্নতি করব, আমাদের টি-20তে উন্নতির সূত্র হবে এটা। তো সবাইকে শুভকামনা। আশা করি আজকে থেকে শুরু করে পরবর্তী দিনগুলোতেও এরকমই সুন্দর খেলা দেখব, বিশেষত বাচ্চারা, এই বাচ্চাগুলো যেন রেগুলার রান করে। যেদিন যেই বাচ্চাটা রান করবে একদম রাগ করা চলবে না, ওই বাচ্চারে ফুলায় ফাঁপায় হিরো বানায় স্টোরি করবো। যতই রাগ করেন আমার আর গালি দেন, যে একজন পাইলেই ফুলানো শুরু করে, গালি দেন, কোনো সমস্যা নেই, বাচ্চা পোলাপান নিয়ে বলতে ভাল লাগে, আর বুড়োদের নিয়ে কচকচ করতে ভাল লাগে না। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা।